নমস্কার, অভিজিৎ দে অফিসিয়ালের আরও একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। ভোটের পর্ব মিটে গেছে, 7টি দফায় নির্বাচন কমপ্লিট, এমনকি ফলাফলও বেরিয়ে গেছে। আমরা কম বেশি সবাই ফলাফল দেখে নিয়েছি কি হয়েছে। সবচেয়ে বড় কথা, আমি বা আমাদের টিম আমরা যা অ্যানালাইজ করেছিলাম, আমরা যা এক্সিট পোলে বলেছিলাম যে ফলাফল এই হতে চলেছে, আমি আগেই বলেছিলাম এ রাজ্যে তৃণমূল 26 থেকে 28টি আসন পেতে চলেছে এবং বিজেপি 12 থেকে 14টা। আপনারা দেখতে পেয়েছেন, রেজাল্ট মোটামুটি সবাই জানেন। এবং আরও এই কথা বলেছিলাম যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, 250-এর নিচে থাকবে। মোটামুটি সমস্ত কিছু মিলিয়ে দিয়েছি। আপনারা যারা দেখেননি, আপনারা ভিডিওগুলো আমার প্লে লিস্টে আছে, ওখান থেকে গিয়ে আপনারা দেখতে পারেন। এখন আসি এ রাজ্যের কথাই। দিলীপ ঘোষ একটি বর্ণময় রাজনৈতিক চরিত্র, কিন্তু এমন বর্ণময় চরিত্রকেও রাজনীতির শিকার হয়ে তাকে কিন্তু হারতে হলো। কোথায় না, দুর্গাপুর আসানসোল কেন্দ্র থেকে কীর্তি আজাদের মুখাপেক্ষী হয়ে উনি দাঁড়াতে পারলেন না। কীর্তি আজাদ ওনাকে একদম স্ট্রেট ব্যাটে ওভার বাউন্ডারি করিয়ে দিলেন। এখন এর পরেই মানে দিলীপ ঘোষের হারার পরেই দিলীপ ঘোষ নিজে বলেছে যে আমার সাথে কাঠিবাজি হয়েছে। এখন তারপরেই বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি দিলীপ ঘোষ শিবির বদল করতে চলেছেন? মানে দিলীপ ঘোষ বড় ফুল ছেড়ে কি ছোট ফুলে আসছে? দিলীপ ঘোষ পদ্ম ফুল ছেড়ে কি ঘাস ফুলে আসছে? দেখুন, কথাটা শুনে আপনি একদম রেড়ে করে উঠবেন না, না আপনি মনে হবে কি বলছে। দেখুন, আপনারা যারা 70-এর দশক দেখেছেন, আপনারা যারা 80-র দশক দেখেছেন, আপনারা জানেন যে কংগ্রেসের সাথে বামেদের কোন লেভেলের বিরোধিতা ছিল, মুখ দেখা বন্ধ ছিল। আজকে রাজনীতির প্রয়োজনে, রাজনৈতিক স্বার্থে সেই কংগ্রেস এবং সিপিএম এক জায়গায় মিলিত হয়েছে। যে কংগ্রেস শহীদ দিবস পালন করত মূলত সিপিএমের অত্যাচারের জন্য, সেই আজকে দেখছি সেই শহীদ দিবসে বাম কং জোট লেখা আছে। ভাবুন একবার, সব হতে পারে রাজনীতিতে। সৌমেন মিত্রর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করলেন, সেই সৌমেন মিত্র আবার তৃণমূলে জয়েন করলেন। হয়েছে রাজনীতিতে। আবার একইভাবে আমরা দেখতাম মাস লিডার, বিশাল বড় লিডার, যার কথাই সবসময় বিজেপি বিরোধিতা থাকতো, সেই শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছে। দেখেছি আমরা অতীতে দেখেছি সৌমিত্র খাঁকে কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপিতে গেছে। এখন প্রশ্ন, দিলীপ ঘোষ কি আসতে চলেছে? দেখুন, দিলীপ ঘোষ ভগবান নন, এইটা সবার আগে বুঝে নিন। দিলীপ ঘোষ ভগবান নন, এবং সর্বোপরি দিলীপ ঘোষ একবার বিধায়ক এবং একবার পূর্ণ সময় জন্য সাংসদ ছিলেন উনি। সুতরাং ক্ষমতার স্বাদ পেয়েছেন। উনি কি করবেন আজকের দিনে দাঁড়িয়ে? উনি আবার আরএসএস করতে চলে যাবেন? মানে এখন তো রাজনৈতিকভাবে উনি তো জিরো। আজকের দিনে দাঁড়িয়ে কি ছিল দিলীপ ঘোষ? আমরা চিনতাম না দিলীপ ঘোষকে, এই বঙ্গে ওনাকে নিয়ে আসা হলো এবং আমরা দেখলাম একজন লড়াকু নেতা, এবং যার ফলে 2 থেকে 18টা আসন মানে দিলীপ ঘোষের নেতৃত্বেই আমরা এগুলো দেখেছি। তারপরে যে বাংলায় বিজেপি 4-5টা আসন ছিল, সেখান থেকে 77 আসন, পুরোটাই নেতৃত্বে দিলীপ ঘোষ। কিন্তু সেই দিলীপ ঘোষকেই বিধানসভা ভোটের পরে রাজ্য সভাপতি থেকে সরিয়ে দেওয়া হলো। অল ইন্ডিয়া সহসভাপতি, মানে যে পদটার বিশেষ কোনো ভ্যালু নেই, এমনকি বিজেপির দপ্তরে তার চেয়ারটা পর্যন্ত নেই। দিলীপ ঘোষ কী করলেন? তিনি চলে গেলেন নিজের কেন্দ্রে, সেই মেদিনীপুর কেন্দ্রে ছুটে গেলেন, এবং যেখানে উনি ভাবলেন যে আমি কিছু যখন নেই, সব যখন হারিয়েছি, তখন এই কেন্দ্রটা আঁকড়ে ধরে থাকি এবং এই কেন্দ্রের আমি আমার সংগঠনটা তৈরি করি, আমি ভিতটা মজবুত করি অন্তত। কিন্তু তারপরেও তাকে মেদিনীপুর থেকে সটান প্রায় 150 কিলোমিটার দূর বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হলো। কেন দেওয়া হলো কেউ জানে না, কার জন্য দেওয়া হলো কেউ জানে না। আমি সৌমিত্র খাঁয়ের একটা বক্তব্য শুনছিলাম যে 25 জনের নাকি কোর কমিটি একটা আছে বিজেপির, যারা মোটামুটি সব ঠিক করে। সেই 25 জনের মধ্যে 20 জন অযোগ্য উনি বলছেন। তাহলে সেই অযোগ্যদের নিয়ে ডিসিশন হয়েছে যে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে দাও। কি করলেন? তার বিরোধীকে, তার সঙ্গে লড়াইকার কীর্তি আজাদ,
বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকা। তারপর কি দেখলাম, অদ্ভুতভাবে এই দুর্গাপুর আসানসোল আসলে যে আলুওয়ালিয়া ছিলেন, সেই আলুওয়ালিয়াকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো আসানসোলে। এবং এই মেদিনীপুর সিট, যেটা দিলীপ ঘোষের সংসদ এরিয়া, সেখানে আনলেন অগ্নিমিত্রা পল। এখন পল না পাল সেটা আমি খুব একটা ভালো করে জানি না, যাই হোক উনি যেটা বলেন অগ্নিমিত্রা পল, পলই ধরলাম। বাংলায় পল বলে কোনো আদৌ পদবি আছে কিনা সেটা আমাদের ডিকশনারি খুঁজে দেখতে হবে, ছাড়ুন, এই বিষয়ে আলোচনা করছি না। তাতে কি হলো, অন্তত আর যাই হোক এই সুরেশ সিং আলুওয়ালিয়া হয়তো দুর্গাপুর আসানসোলে জিততেন কি জিততেন না জানি না, কিন্তু একটা আসন তো কনফার্ম ছিল, সেটা হলো মেদিনীপুর। তাহলে কি হলো, সুরেশ সিং আলুওয়ালিয়া যেখানে ছিলেন বর্ধমান দুর্গাপুর, তাকে পাঠানো হলো একদম শেষ বেলায়, আসানসোল হারলেন। বর্ধমান দুর্গাপুরে মেদিনীপুর থেকে পাঠানো হলো দিলীপ ঘোষ, হারলেন। মেদিনীপুরে নিয়ে আসা হলো একজন বিধায়ক যিনি তখন সায়নী ঘোষকে হারিয়েছিলেন, সেই বিধায়িকাকে নিয়ে আসা হলো মেদিনীপুরে, মানে অগ্নিমিত্রা পল বা পাল যাই হোক আনা হলো, হারলেন। কি রেজাল্ট হলো, কার জন্য হলো? এবার আজকের দিনে দাঁড়িয়ে এই দিলীপ ঘোষ, যিনি একসময় নেতৃত্বটা মন দিয়ে করেছিলেন, যিনি 2 থেকে 18 করেছিলেন, 77টা বিধায়ক এনে দিয়েছিলেন, তার ভ্যালু জিরো। রাজনীতিতে তিনি শূন্য হয়ে পড়লেন। এখন বিজেপির অন্দরেই খবর যে বা যারা এই দিলীপ ঘোষের পিছনে কাঠি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কে ব্যবস্থা নেবে, কি ব্যবস্থা নেবে, বা যে কাঠি করেছে তার সাথে অমিত শাহের সম্পর্ক তো দুর্দান্ত, মানে দারুণ। সবচেয়ে বড় কথা, অমিত শাহের আজকের দিনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থাকে কিনা সেটাও বিরাট সন্দেহ, কারণ এই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার এমন এমন দপ্তর চেয়ে বসছে, তাতে অমিত শাহের দপ্তর থাকে কিনা সেটাও বিরাট বড় একটা সন্দেহের জায়গা আছে। কে দেবে দিলীপ ঘোষকে আজকে বড় পদ? তাহলে উপায় কি আছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই যোগ্যদের কিন্তু সম্মান দিয়েছে। আগামী 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস আমরা দেখতেই হয়তো পারি যে ধর্মতলার মঞ্চ আলো করে বসে আছেন দিলীপ ঘোষ, হতেই পারে, অসম্ভব কিন্তু কিচ্ছু না। তাহলে উপায় কি আছে বিজেপির কাছে? বিজেপির কাছে একটা উপায় এখনো আছে, সেটা হলো এই মেদিনীপুর আসনটা জুনমালিয়া ওখানকার বিধায়ক ছিলেন, মানে বিধায়িকা ছিলেন, এমএলএ ছিলেন, আসনটা খালি হয়েছে, উনি সাংসদ হয়েছেন, ওখানে আবার ভোট হবে। সেই ভোটে আমার মনে হয় দিলীপ ঘোষকে আবার মেদিনীপুর থেকে দাঁড় করানো উচিত, এবং দিলীপ ঘোষকে বলা উচিত তুমি সংগঠনটা যেমন করছিলে তুমি তেমন করো, এবং সেখান থেকে জিতে আসো মেদিনীপুর থেকে, এবং জিতে এসে প্রয়োজনে শুভেন্দুকে সরিয়ে দিলীপকে বিরোধী দলনেতা করা হোক। তাহলে এতে দিলীপের সম্মান থাকবে, এবং দিলীপ যে সত্যিই লড়াকু নেতা সেটা তিনি বজায় রাখতে পারবেন। কিন্তু হেন না হলে, কেউ যদি ভেবে থাকে যে আমি মাননীয়াকে হারিয়েছি তাও ওই কটা ভোটে, সেই দম্ভ সেই অহংকার যদি এখনও থাকে, তিনি যদি পদ ছাড়তে না চান, আগামী দিনে কিন্তু এই ধরনের, আমি মহাতারকা বলছি না দিলীপ ঘোষকে, কিন্তু সংগঠনটা করতে পারে এরকম লোক কিন্তু হারাতে পারি আমরা। দেখুন, অলরেডি বিজেপির যে 12 জন সাংসদ জিতেছে তার মধ্যে 2 থেকে 3 জন পা বাড়িয়ে আছে, যখন তখন তৃণমূলে যেতে পারে। আমি নাম বলছি না এই মুহূর্তে, আপনারা সবাই কম বেশি বুঝতে পারছেন, যখন তখন তৃণমূলে যেতে পারে। যাই হোক, আগামী দিন বিজেপি নিশ্চয়ই নিজের ভালোটা বুঝতে পারবে যে বিজেপি সত্যি দিলীপ ঘোষকে জায়গা দেবে কি দেবে না। কিন্তু এটা সত্য, মমতা বন্দ্যোপাধ্যায় গুণীর কদর করতে চান। আপাতত চললাম, প্রত্যেকেই ভালো থাকবেন, আর লক্ষ্য রাখবেন, প্রত্যেককে বলছি, ভোট পরবর্তী হিংসা যেন আমাদের রাজ্যে সেটা অত্যধিকভাবে ছড়িয়ে না পড়ে। এতে উপরতলার নেতাদের কিচ্ছু হয় না, নিচু তলার কর্মীরা আহত হয়, জখম হয়, মার খায়। তাই ভোট পরবর্তী হিংসা বা পোস্টপোল ভায়োলেন্স যাতে না হয় সেদিকে প্রত্যেকেই নজর রাখবেন, এবং সেই সঙ্গে প্রশাসনকেও বলবো আপনারা কড়া দৃষ্টি রাখুন। আপাতত আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।